30 দিন সময় আছে। আইন অনুযায়ী আজকের থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন, তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট, তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায় অনুযায়ী তারা আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, আমাদের তো কোনো সমস্যা নেই। পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ, যদি এই শাস্তি তাকে বাংলাদেশে এনে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায়, তাহলে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ তারা একটা আত্মিক প্রশান্তি নিয়ে আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। শেখ হাসিনা খালাস পাবে। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে যে চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবে। এটা আমার প্রত্যাশা। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি, আমার প্রত্যাশা এটা। এবং আমি লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন। এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ। এবার একই তথ্য দিল অ্যাডভোকেট, 30 দিনের ভিতরে আপিল করলে সেই রায় ঘুরতে পারে। সম্মানিত ভিউয়ার্স, হাসিনার জন্য বড় সুখবর দিলেন এবার। সম্মানিত ভিউয়ার্স, হাসিনার যে মৃত্যুদণ্ড রায় হয়েছে 30 দিনের ভিতরে যদি আত্মসমর্পণ করে তাহলে কিন্তু ঘুরতে পারে তার রায়। এবার যে অ্যাডভোকেট যে কথাগুলো বলেছে আপনার গণমাধ্যমের সামনে আমি কয়েকটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। সম্মানিত দর্শক, হাসিনা কি ইন্ডিয়া থেকে এসে কি আত্মসমর্পণ করবে কিনা সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন না দেরি না করে আগে ভিডিওগুলো দেখে আসি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল, নিরপেক্ষ ছিল, প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি, দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান, যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন, এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র 2 ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গত সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে, তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালাগালি করা হয়েছে। এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না, কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন, তো তখন সে তার এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে। এগুলোকে আমরা আমলে নিচ্ছি না। অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে, কিন্তু তাদের এই সমস্ত দম্ভ, হুমকি, বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে প্রচেষ্টা, এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবে। তাই আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যুদণ্ডাদেশ যে রায়, সে রায়টি কার্যকর। নির্দেশদাতা সহ অসংখ্য গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। পাশাপাশি যার সার্বিক সহযোগিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামাল, যার সার্বিক সহযোগিতায় এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, তারও ফাঁসির রায় ঘোষণা হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। পাশাপাশি আমরা এটাও মনে করি যে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে।
আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন, তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি, কারণ এই হত্যাযজ্ঞ আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঘটিয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটেছে। সেই জায়গায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তাছাড়াও খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস্ট সিস্টেম যতগুলো গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা ঘটিয়েছে, এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না। কিন্তু তারপরও যদি এই শাস্তি তাকে বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায়, তাহলে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের মানুষ তারা একটা আত্মিক প্রশান্তি নিয়ে আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাই আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যু দণ্ডাদেশ যে রায়, সে রায়টি কার্যকর করা হয়। আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি। আমি মনে করি যে আমার সাক্ষীর যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে, জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। না, এটা সুযোগ নাই, কোনো এটা আইনগতভাবে কোনো সুযোগ নাই। এই প্রশ্নটা কেন আপনারা করেন? বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কিনা তা আমার জানা নাই। আমাকে এই জায়গার সহযোগিতা যে জিনিসটা মামলা করতে গেলে যে সহযোগিতা সবার আগে লাগে সেটা হলো ডিফেন্স কাউন্সিল থেকে আসামিদের পক্ষ থেকে দলিল দস্তাবেজ দিয়া, তথ্য দিয়া আমাকে যদি সহায়তা করতে পারতেন, সেইটাই হলো সহযোগিতা। আর রাষ্ট্রপক্ষ থেকে আমাকে মামলাটা করতে হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, দলিলাদি আমি পেয়েছি তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তারা যথেষ্ট কাগজপত্র যা যা দরকার, যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত সে সবগুলি ওরা আমাকে দিয়েছে। আমি আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই। ধন্যবাদ। আমি তো দেখি নাই, আমি তো আগেই বলেছি যে আমি আমার দৃষ্টিতে দেখছি না কোনো অস্বচ্ছতা। এর বাহিরে কোনো অস্বচ্ছতা আছে কিনা সেটা আমার জানা নাই। সীমাবদ্ধতাটা ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। ওনার তথ্য দিয়ে সাহায্য করতে পারতেছেন। রাষ্ট্রপক্ষ এক জায়গায় এক ধরনের কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে, এই বর্ণনার বাইরে হয়তো কোনো বর্ণনা থাকতে পারে, পিছনে কোনো বর্ণনা থাকতে পারে, সেই সবগুলো আমি পাইনি। অতএব এই জায়গাটা থেকে আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। মানে আপনার ক্লায়েন্টরা উপস্থিত থেকে ফাইট করলে মামলার রেজাল্টটা অন্যদিকে হচ্ছে। আরো ভালো। আমি মামলার রেজাল্ট তো হয় না এখন, এটা কেন বলছেন? ভালো হতে পারে। আমার ট্রায়ালটা, আমার বিচার প্রক্রিয়াটা, আমার সাক্ষীদের জেরা জবানবন্দিটা হয়তো আরো বেটার হতো, আরো বেটার হতো। আপনার মন্তব্য কি? আমি ভাই রাজসাক্ষী কিন্তু সাদা চাইনি রাষ্ট্রপক্ষ। আমি তো রাজসাক্ষীর প্রতি সাজা চাবো না, সে তো আসামি। আমি তাকে সাজা চাবো কেন? আমি তো তার কথা বিভিন্ন জবানবন্দি আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য, আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। এইটার অনেকগুলি যুক্তি আছে। আপনারা এই প্রশ্নটা বারবার করেন যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা। আপনারা এই প্রশ্নটা আপনাদের করা ঠিক না। আইনগতভাবে তার সঙ্গে যোগাযোগ করার কোনো সিস্টেম নাই, নিয়ম নাই। তারপরে উনি যদি আসার পরে যদি ধরা দেন তখন আমি যোগাযোগ করব। উনি কিন্তু বক্তব্যে বলেছেন যে আমার আইনজীবী যিনি
নিয়োগ দিয়েছি সবই তাদের, প্রসিকিউশন তাদের, আইনজীবী তাদের, এই বক্তব্যটা আপনার কানে এসছে। সেক্ষেত্রে আমি বললাম যে এরকম কোনো কিছু আসছে কিনা আপনাকে, আসতে পারে, ওয়েটভাবে নিয়ে না, মানে আসতেও তো পারে। আপনি বলছেন ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক এই দুই শর্তের মধ্যেই যদি না পড়ে, তাহলে মানবতা বিরোধী অপরাধের সেই দায় এইখানে কি বিচার হওয়াটা আসলে যৌক্তিক হচ্ছে? আসে না তো, সেটা আর্গুমেন্ট তারও আছে, আর্গুমেন্ট তারা আছে। এই আর্গুমেন্ট তো এখনো দেই নাই, আপনি যে কথা বলেছেন যে কথাটা পরে বলবো। রাজাকারের নাতিপতি প্রসঙ্গে আমি বলেছি, এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, তাদের প্রত্যেককে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান? সবাই বলেছে, এবং আপনারা না শুধু, এবং আপনাদের জানা মতো কেউ সবাই বলেছে যে না, আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তানও না। সেই প্রেক্ষাপটে আমি বলেছি, এই যে রাজাকারের নাতিপতি শব্দটা, এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন নাই। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি। কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপটে আমি বলেছি, একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায়, সেই শাসন কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে। সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, এবং এই সরকারও তা করেছে। চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কারণ এটা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে না। এইসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে, এই সরকার আমলেও কিছু হয়েছে, কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে 15 বছরে, সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফরমালিটিতে রাখেন নাই, এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গীবত শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই, এখানে বলছি, শুধু 15 বছরের শেখ হাসিনার শাসনের গীবতই করে গেছে। কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন, সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে, একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা, এবং সে ঘোষণাও দিয়েছিল, এই যে বিষয়গুলি, সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছুতিকেই শুধু তুলে ধরেছে। অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স, এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদিও ওখানে বলি নাই, কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা কী, বিচারকের দায়িত্বটা কী, পক্ষে বিপক্ষে দেখবে, যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটি জোরালো না সেটাকে ডিসএগ্রি করবে, এটাই ইগনোর করবে, এটাই স্বাভাবিক। আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি। ওয়াইড স্প্রেড বলতে যে ব্যাপক মাত্রায় এবং বিস্তারিতভাবে যে কথাটা আছে, তার মানে প্রসিকিউশনের পক্ষের তাদের দাবি মতে যে সারা বাংলাদেশের 64 জেলার 52 অথবা 54টা বোধহয় বলেছে, এখানে আমার একটু ভুল হইতে পারে, 52 অথবা 54, আমি 52টাকেই ধরে নিচ্ছি। সেই 52 জেলার মধ্যে সর্বোচ্চ 15 থেকে 20 জন জেলার সাক্ষী এসেছে, তাইলে কি দাঁড়ালো, এবং সেই জেলা থেকেও একজন করে সাক্ষী এসেছে। কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী, তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে, সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক না। একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছেন, এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকীর্তির বয়ান তারা তুলে ধরেছেন। আমার বক্তব্য হইল, আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকীর্তিকে যদি যুক্তির কাছে ধরেও নেই, তাহলে আপনি আমার সুকীর্তিগুলো তাদের উঠানো উচিত ছিল, পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকীর্তি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন, তাহলে না পটভূমিটা সঠিক হইতো। আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে, আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, ভুলভাবে, এটা তো সঠিক না। এই পটভূমিটা তাদের সঠিক ছিল। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রাইম মিনিস্টারই ছিল, সাবেক প্রাইম মিনিস্টারই তারই আন্দোলনের ফসল, এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার, পরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনা সরকার, তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার। এই যে বেগম শেষের দ্বিতীয়বারের যে তৃতীয়বারের যে বেগম খালেদা জি যে সরকারের আমলে, সেই সময় একটি আইন করা হয়, বিচারপতিদের বয়স বাড়ানো হয়। কেন বাড়ানো হয়? তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন, এরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন, তারই নিমিত্তে একটি আইন করা হয়, বয়স বাড়ানো হয়। অতএব এই জায়গাটা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে। এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই
এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন এই শেখ হাসিনা সরকার। সম্মানিত দর্শক, এই যে কথাগুলো শুনেছেন, গণমাধ্যমের সামনে যে বলেছে যে 30 দিনের ভিতরে আপিল করলে তিনি সেই মামলা নিয়ে লড়তে পারবে শেখ হাসিনা। সম্মানিত দর্শক, তিনি কি আদৌ কি বাংলাদেশে আসবে আত্মসমর্পণ করতে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।